স্যার ম্যাডাম আসতে পারি? আসেন। আপনি কোথা থেকে আসছেন? স্যার আমি পূর্ব বর্ধমান জেলার বনগাঁওবাসী শাখাদাস। আচ্ছা, আপনার সম্পর্কে কিছু বলুন। স্যার আমার নাম প্রলয় ঘোষ। আমি আমার স্কুলিং কমপ্লিট করেছি আমাদের গ্রামের স্কুল থেকে। তারপর আমি গ্র্যাজুয়েশন করেছি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে আর্ট কলেজ থেকে, এবং তারপর মাস্টার ডিগ্রি এমএসসি করেছি বিশেষজ্ঞ ইউনিভার্সিটি থেকে। দেন বিএড করেছি বর্ধমান কলেজ, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে আর্ট কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে বিএড করেছি। বর্তমানে আমি এখন বিভিন্ন বিশেষ সংযুক্ত এছাড়া কিছু এসএসসি স্টুডেন্ট হয়েছে তারা আচ্ছা, আজকে কোন বিষয়ে ডেমো দেবে? স্যার আমার বিষয় হচ্ছে ক্লাস 7 জীবন বিজ্ঞান। আচ্ছা, ঠিক আছে। স্যার আমার টপিক হচ্ছে জীবন বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা ক্লাস 7 এর দ্বিতীয় চ্যাপ্টারে রয়েছে ডিএনএ, জিন এবং ক্রোমোজোমের মধ্যে আবদ্ধ। আচ্ছা, বাকি যে টপিকগুলো আছে ওগুলো কি গুরুত্বপূর্ণ নয়? হ্যাঁ স্যার, অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার যেটা মনে হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে ডিএনএ, ক্রোমোজোম এবং জিনের মধ্যে যে আন্তঃসম্পর্ক, এটা একদিকে গুরুত্বপূর্ণ, এর সাথে কমপ্লিকেটেড। তো যার জন্য আমি জাস্ট এই টপিকটা চুজ করেছি, যাতে আমি ছাত্রছাত্রীদের কাছে এই বিষয়বস্তুটাকে আরো সহজভাবে তুলে ধরতে পারি। আচ্ছা, ঠিক আছে, তোমার ডেমোটা আগে দিয়ে দাও। সুপ্রভাত ছাত্রছাত্রীরা। তো দেখো, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আমাদের কোষ নিয়ে, আমাদের দেহ কি নিয়ে তৈরি? ভেরি গুড, কোষ নিয়ে তৈরি। আমাদের শরীরে অসংখ্য কোষ রয়েছে। সেই কোষের মধ্যে কি রয়েছে? সেই কোষের মধ্যে রয়েছে বিভিন্ন কোষীয় অঙ্গ, যেমন নিউক্লিয়াস, যেমন মাইটোকন্ড্রিয়া, যেমন গলগি বস্তু। আচ্ছা, তোমাদের মনে কি কখনো প্রশ্ন জাগেনি যে একটা আম গাছের বীজকে তুমি যখন মাটিতে রোপণ করছো, সেখান থেকে জাম গাছ হয় কি? হয় না, আম গাছ হয়। তোমরা কি বলতে পারবে কেন আম গাছের বীজ রোপণ করলে আম গাছ হয়? তোমরা কি বলতে পারবে, দেখবে তোমাদের অভিজ্ঞতা থাকবে যে কারো বাবা মা যদি লম্বা হয়, তার সন্তান সন্ততিও লম্বা হওয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, তোমাদের কার কার এই কানের যে লতি, এই কানের লতিটা মুক্ত? দেখো এই যে রতন, তোমার রয়েছে মুক্ত। দেখো ললিতা, তোমার কিন্তু দেখো এটা যুক্ত। তুমি বাড়ি গিয়ে দেখবে তোমার বাবা অথবা মায়েরও কিন্তু দেখবে এই কানের লতিটা যুক্ত অবস্থায় রয়েছে। আবার দেখবে তোমাদের এটাও লক্ষ্য করে থাকবে যে দাদুর মাথায় যদি চুল কম থাকে, তাহলে তোমার বাবার মাথাতেও হয়তো চুল কম আছে। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে কেন এমন? অর্থাৎ আজকে আমরা সেই বিষয় নিয়ে পড়বো। আজকে আমরা বিষয়টা হচ্ছে যে এই যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয় কিছু জিন দ্বারা। এখন তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগে যে এইভাবে জিন রাখতে হবে। আমরা আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ে যে ডিএনএ, ক্রোমোজোম এবং জিন, এই তিনটের মধ্যে আন্তঃসম্পর্ক। অর্থাৎ এটুকু তোমরা বুঝতে পারছো যে আমাদের প্রতিটা বৈশিষ্ট্য নির্ধারিত হচ্ছে নির্দিষ্ট কিছু জিন দ্বারা। তোমার বাড়ি কোথায়? না, তোমার বাড়ি হচ্ছে যে গ্রামে। তুমি থাকো কোথায়? তোমাদের বাড়ি। তাহলে জিন কোথায় থাকে? আমাদের শরীরের মধ্যে জিন কোথায় থাকে তোমরা কি কেউ জানো? আচ্ছা, জানো না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমাদের যে প্রতিটা কোষ, সেই কোষের মধ্যে প্রধান কোষীয় অঙ্গাণু কি বলতো? ভেরি গুড। প্রধান যে কোষীয় অঙ্গাণু সেটা হচ্ছে কোষের মধ্যখানে উপস্থিত নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। একদম ঠিক বলেছো তোমরা। কেন কোষের মস্তিষ্ক বলা হয়? তার কারণ হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে রয়েছে অসংখ্য জানালার অংশ, যারা কোষের যাবতীয় কার্যকারিতা নির্ধারিত করে। অর্থাৎ তোমাদের বাড়িতে দেখবে, তোমাদের বাড়ির সব থেকে বেশি কে কাজ করে? ঠিক, তোমার বাবা এবং তোমার মা। দেখো, তোমাদের বাড়িটার যাবতীয় কার্যকারিতা যেমন তোমার বাবা মা করে, ঠিক সেরকমই একটা কোষের যাবতীয় কার্যকারিতার কন্ট্রোল কে করে? সেটা হচ্ছে এই নিউক্লিয়াস। সেই জন্য নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। তাহলে আমাদের প্রশ্নটা ছিল যে জিন কোথায় থাকে? জিন হচ্ছে অ্যাকচুয়ালি এই নিউক্লিয়াস। এবার আমি যদি তোমাকে বলি তুমি তোমার বাড়ির কোথায় থাকো, তুমি বলবে যে বাড়ির দোতলায় একটা ঘরে থাকে। ঠিক একই রকম এই যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে যে
জালকাকার অংশ দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় নিউক্লিয় জালিকা। এবং এই যে নিউক্লিয় জালিকা, সেই নিউক্লিয় জালিকাকে আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে সুতোর মতো অংশ তোমরা দেখতে পাচ্ছ সেটা অ্যাকচুয়ালি একটা সুতো নিয়ে তৈরি নয়, সেটা দুটো সুতো নিয়ে তৈরি। এইরকম। এবং এই যে দ্বিতন্ত্রী গঠনটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ডিএনএ, যার পুরো কথা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। অর্থাৎ আমরা নিউক্লিয় জালিকার মধ্যে কাকে দেখতে পেলাম ডিএনএ। আমরা কিন্তু এখনো খুঁজে পাইনি জিন কোথায়। আমাদের মেন প্রশ্ন কি ছিল, জিন কোথায় থাকে। কেন জিনকে খুঁজছি, তার কারণ জিনই আমাদের যাবতীয় বৈশিষ্ট্যকে নির্ধারণ করে। তাহলে এই যে আমরা ডিএনএ পাচ্ছি, সেই ডিএনএ এর মধ্যে কি আছে একটু চলো দেখি। অ্যাকচুয়ালি ডিএনএ এর মধ্যে আছে বেশ কিছু নিউক্লিওটাইড। তোমরা ক্লাস 9 এ পড়েছো নিউক্লিওটাইড কি। তবু আমি বলে দিচ্ছি যে আমাদের ডিএনএ তে বা আরএনএ তে 4 রকমের নিউক্লিওটাইড থাকে। এবং সেই নিউক্লিওটাইড গুলো কি কেউ বলতে পারবে? হ্যাঁ প্রমিতা বলো। অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। সবাই শুনলে মনে থাকবে? একদম ঠিক। তাহলে কি কি? একটা হচ্ছে অ্যাডেনিন, একটা হচ্ছে গুয়ানিন, একটা হচ্ছে থাইমিন আর একটা হচ্ছে সাইটোসিন। এগুলো তোমরা ক্লাস 9 এ পড়েছো। এবং অ্যাডেনিন সর্বদা যুক্ত থাকে থাইমিনের সাথে এবং গুয়ানিন সর্বদা যুক্ত থাকে সাইটোসিনের সাথে। এইভাবে আমরা দেখতে পাবো এই ডিএনএটা তৈরি হয়েছে। এবং এই অ্যাডেনিন এবং গুয়ানিনের মধ্যে থাকে দুটো বন্ধন এবং গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে থাকে এরকম তিনটে বন্ধন। অর্থাৎ অ্যাডেনিন ও থাইমিন আছে দুটো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত এবং গুয়ানিন এবং সাইটোসিন দিয়ে কটা হাইড্রোজেন বন্ধন আছে? তিনটে। তাহলে আমরা পেলাম নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে পেলাম নিউক্লিয় জালিকা, নিউক্লিয় জালিকার মধ্যে পেলাম ডিএনএ। এই ডিএনএ যে বিশেষ বিশেষ অংশ, এই ডিএনএ এর মধ্যে উপস্থিত যে বিশেষ বিশেষ অংশ নির্দিষ্ট প্রোটিন বানাতে পারে তাকেই আমরা বলবো জিন। তাহলে জিন কোথায় থাকে? না, জিন হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত যে নিউক্লিয় জালিকা, সেই নিউক্লিয় জালিকার মধ্যে উপস্থিত ডিএনএ, সেই ডিএনএ যে বিশেষ বিশেষ কার্যকরী অংশ যেখান থেকে একটা নির্দিষ্ট কার্যকরী প্রোটিন পাবো তাকেই বলছি আমরা জিন। তাহলে দেখো আমাদের এই ডিএনএ এবং জিনের মধ্যে সম্পর্কটা স্পষ্ট হয়ে গেছে। ধন্যবাদ। আমি কি বলতে বুঝতে পারি? আচ্ছা, আপনি তো জিন সম্পর্কে পড়ালেন, তো আপনি কি বলতে পারবেন, আপনি তো বললেন অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন, তো ইউরাসিল বলে একটা জিনিস থাকে, সেটা কোথায় থাকে? স্যার ইউএসএ মেইনলি থাকে আরএনএ এর ক্ষেত্রে, ডিএনএ এর ক্ষেত্রে থাকে না। তার কারণ হচ্ছে ডিএনএ হচ্ছে আমাদের প্রতিটা কোষে একটি করে থাকে কিন্তু আরএনএ আমাদের প্রতিটা কোষে অসংখ্য থাকে। এবং থাইমিন এবং যে পরিবর্তে আরএনএ তে ইউএসএ থাকে, ইউএসএ অতটা প্রোটেক্টিভ হয় না, বাট থাইমিন হচ্ছে মোর প্রোটেক্টিভ, সেজন্য থাইমিন থেকে ডিএনএ তে কিন্তু আরএনএ থেকে থাইমিন এর প্রোটেক্টিভ আছে। আচ্ছা, আরএনএ পুরো কথা কি বলতে পারবেন? আরএনএ পুরো কথা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আচ্ছা আচ্ছা, ধরুন আপনাকে একটা ক্লাসে পাঠানো হলো, ঠিক আছে? তো সেই ক্লাসে আপনার একটা ক্লাসে গিয়ে দেখলেন একটা সাপ বেরিয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি সেই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবেন? স্যার সবার প্রথমে আমি দেখবো যে সাপটা কি। যদি দেখি যে বিষয়টা সাপ, তাহলে তো অবশ্যই ওইগুলি ছাত্রছাত্রীদের সেই জায়গা থেকে সুরক্ষিত জায়গায় আসার নিয়ে আসার চেষ্টা করবো। এবং দেখুন যেহেতু সাপ সাপ হয় তো সেই ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিশেষভাবে উপস্থিতি সৃষ্টি হবে। তো আমরা তাদেরকে মানসিকভাবে আশ্বস্ত করবো এবং খুব দ্রুত নিরাপদ স্থানে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এবং তারপরে উপযুক্ত লোকের বা ব্যক্তির মাধ্যমে হচ্ছে সাপটিকে উদ্ধার করে সেটাকে কোনো জঙ্গলে ছেড়ে দেওয়া। আচ্ছা আচ্ছা, নিউক্লিয়াস যেটা বললেন, তোমাদের নিউক্লিয় যে কোষের যে নিউক্লিয়াস
আর প্রোটন বা ইলেকট্রন যে নিউক্লিয়াস আছে তার মধ্যে কি কোনো মিল আছে? স্যার মিল বলতে আমরা কার্যগতভাবে বলতে পারি যে মিল, যেমন একটা কোষের ক্ষেত্রে প্রধান যেমন নিউক্লিয়াস, ঠিক সেরকম একটা পরমাণুর ক্ষেত্রে প্রধান হচ্ছে নিউক্লিয়াস। এবং পরমাণু যেমন কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, ঠিক একরকম কোষের ক্ষেত্রে কিন্তু কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস। আচ্ছা, আমরা বলতে পারি যে গঠনগত দিক থেকে অবশ্যই পার্থক্য রয়েছে, মিল রয়েছে। আচ্ছা, পার্থক্য কি রয়েছে কিছু বলতে পারবে? পার্থক্য তো রয়েছে, যেমন আমরা যদি বলি যে নিউক্লিয়াস তার মধ্যে অসংখ্য ইলেকট্রন প্রোটন রয়েছে, মানে আমরা যদি পরমাণু নিউক্লিয়াসের কথা বলি সেখানে দেখতে পাবো মধ্যখানে আছে নিউক্লিয়াসের মধ্যে রয়েছে প্রোটন এবং নিউট্রন নামক উপাদান। কিন্তু আমরা যে জীবজগতের নিউক্লিয়াস হচ্ছে সেখানে কোনো নিউট্রন বা প্রোটন তার আমরা পাচ্ছি না। আমরা যে পরমাণুর ক্ষেত্রে যে নিউক্লিয়াস আছে তার কেন্দ্র করে ইলেকট্রন রয়েছে, কিন্তু এখানে আমরা সেরকম দেখতে পাচ্ছি এখানে জীবজগতের নিউক্লিয়াস তারা বিভিন্ন কোষীয় কাজকর্ম করে, যেমন ধরুন ডিএনএ তৈরি, ডিএনএ থেকে আরএনএ তৈরি, এই কাজগুলো আমরা জীবজগতের নিউক্লিয়াস আছে সেটা আমরা পরমাণু নিউক্লিয়াসে দেখতে পাই। আচ্ছা, লাইসোজোমকে আত্মঘাতী থলি কেন বলা হয়? স্যার লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কারণ ধরুন ওখানে একটা কোষের মধ্যে যদি ইনফেকশাস পার্টিকেল অর্থাৎ কোনো যদি জীবাণু সংক্রমণ থাকে, তো সেই কোষটা থেকে যাতে পরবর্তী কোষের মধ্যে জীবাণু সংক্রমণ না হয় সেই জন্য লাইসোজোমের মধ্যে উপস্থিত বিভিন্ন আগ্রহী বিশ্লেষণ থাকে, এবং যেটা পাস হয়ে যাওয়ার ফলে সেই কোষটা মারা যাচ্ছে কিন্তু তার আশেপাশের কোষগুলো সুরক্ষিত আছে। তো যেহেতু লাইসোজোম নিজেকে পাস করে দিয়ে সেই সেলটা ডেথ করাচ্ছে, সেই জন্য তাকে বলা হয় আত্মঘাতী। আচ্ছা, মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি বলতে পারবেন? মানবদেহের ক্ষেত্রে মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া, এবং যার মধ্যে অটোজোম হচ্ছে 22 জোড়া এবং সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া। আচ্ছা, আমরা লক্ষ্য করি যে ফরেন কান্ট্রিতে যারা থাকে তাদের চোখের রং কিছুটা একটু নীলাভ টাইপের, কিন্তু আমাদের এখানে ভারতীয়দের চোখের রং গাঢ় কালোই বলতে পারি আমরা। এটি কি এই আপনি যেটা পড়ালেন তার উপর কি কোনো গুরুত্ব রাখে? অবশ্যই স্যার, আমাদের যে চোখের বর্ণ সেটা নির্ধারণ করে একটা স্পেশাল প্রোটিনের মাধ্যমে, সেটা হচ্ছে মেলানিন প্রোটিন। আমাদের যারা ইন্ডিয়ান তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মেলানিন প্রোটিনের পরিমাণ অনেক বেশি, যার জন্য আমাদের চোখের বর্ণ অ্যাকচুয়ালি যেটা আইরিস সেটা ধূসর বর্ণের হয়, সেটা আমরা যাতে তারা বর্ণ সেটাকে ধূসর বর্ণ। কিন্তু স্যার যেহেতু বিদেশিদের তাদের যে জেনেটিক অরিজিন আর আমাদের জেনেটিক অরিজিন একটু ডিফারেন্ট, তো সেই জন্য নীল বর্ণের এমনও হতে পারে যে বিদেশি কিন্তু তাদের বর্ণ ধূসর বর্ণ হতেই পারে। এটা ডিপেন্ড করছে যে নীল বর্ণটা হয়েছে তার মানে সেখানে মেলানিন রঞ্জক কম আছে, অর্থাৎ তাদের যে বংশগতি তাদের বংশধরা এই রঞ্জকের পরিমাণ কম থাকার জন্য তাদের বংশ পরম্পরায় নীল বর্ণটা রয়ে গেছে। কিন্তু আমাদের যে ইন্ডিয়ান পপুলেশন সেখানে যেটা দেখা যায় যে যারা পূর্বপুরুষ ছিলেন তাদের প্রত্যেকেরই ধূসর বর্ণ অর্থাৎ মেলানিন রঞ্জকটা বেশি আইরিসে, এই জন্য আমাদের তার রঙের বর্ণটা ধূসর। আচ্ছা, ভারতীয়দের মেলানিনের কথা বললেন, মেলানিন তৈরি হয় কি করে? স্যার অ্যাকচুয়ালি মেলানিন তৈরি হয় কিছু জেনেটিক ফ্যাক্টর, যেমন ধরুন আমাদের কোষের মধ্যে আমাদের জিনের একটা কোষ আছে যেটা হচ্ছে মেলানোসাইট কোষ, এবং যেমন বললাম যে আমাদের প্রতিটা বৈশিষ্ট্য নির্ধারিত হয় জিন দ্বারা, তো সেই মেলানোসাইট কোষও জিন দ্বারা মেলানিন তৈরি করে। তো মেলানিন তৈরি করার জিনে যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে জিনগুলো মেলানিন তৈরি করবে না। আর এছাড়া একটা এক্সটার্নাল ফ্যাক্টর আমরা বাহ্যিক প্রভাবও তাই, যেমন টেম্পারেচার। আমরা দেখি যে আফ্রিকান লোকেদের গায়ের বর্ণ অনেক কালো, সেই তুলনায় কিন্তু ইন্ডিয়ানদের বা আমেরিকানদের গায়ের বর্ণ এতটা কালো হয় না। তার কারণ হচ্ছে ওদের টেম্পারেচার, ওরা যেহেতু নিরক্ষীয় অবস্থান করে আফ্রিকা, তো সেই জন্য ওখানে হাই টেম্পারেচার, সেই জন্য ওখানে মেলানিন বেশি উৎপন্ন হয়, যাতে তারা অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে কাজ করতে পারে। তাহলে আপনি বলতে চাইছেন সূর্যালোকের একটা ভূমিকা রয়েছে এতে, তাই তো? আচ্ছা, আমরা বলছি স্যার, আজকে যেটা পড়ালেন ক্রোমোজোম, ক্রোমোজোমের সঙ্গে ডিএনএ কি আন্তঃসম্পর্ক রয়েছে? সেই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ যে আন্তঃসম্পর্ক, আমরা ডিএনএ থেকে কুণ্ডলিত হয়ে তৈরি করে ক্রোমোজোম। যেমন আমরা দেখি যে অনেক সুতো মিলে একটা সোয়েটার তৈরি হয়, সুতোগুলোকে যদি আমরা ডিএনএ বলি এবং সোয়েটারটাকে যদি আমরা ক্রোমোজোম বলি, ঠিক সেই রকম সম্পর্ক যে ডিএনএ নিয়েই অ্যাকচুয়ালি ক্রোমোজোম তৈরি, শুধু অবস্থা ডিফারেন্স। যখনই ডিএনএ গুলো কুণ্ডলিত হয়ে অবস্থা করছে তখন আমরা বলছি। বলছি বর্তমানে একটা মারাত্মক ব্যাধি দেখা যাচ্ছে যে ক্যান্সার, এটার মূল কারণ কি মনে হয় আপনার মতে? ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে, সেটা মূলত এটা জেনেটিক কারণ, মানে আমাদের প্রত্যেকের শরীরে ক্যান্সার হওয়ার পসিবিলিটি রয়েছে। তো কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের শরীরে ক্যান্সারের জন্য যে দায়ী জিন সেটা হচ্ছে প্রোটোঅঙ্গজি, প্রত্যেকের শরীরে রয়েছে কিন্তু সেটা নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। এবার সেটা বিভিন্ন বাহ্যিক প্রভাব, সেটা আল্ট্রাভায়োলেট রশ্মি হতে পারে, সেটা কোনো রাসায়নিক প্রভাব যেমন নিকোটিন, কোনো
তামাকজাত দ্রব্য বিভিন্ন স্পাইরালের জন্য যদি সেটা সক্রিয় অঙ্কোজনে পরিণত হয় তাহলে কিন্তু ক্যান্সার হয়ে যেতে পারে। অর্থাৎ বলতে পারি যে ক্যান্সার সৃষ্টি করার যে প্রত্যেকের শরীরে রয়েছে সেটা নিশ্চিত অবস্থায় রয়েছে, সেটা যে কোনো অবস্থায় বাহ্যিক প্রভাব দ্বারা কি সেটা রোগ হয়ে যেতে পারে। তবে জেনেটিক ভাবে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব কম। বলছিলাম আপনি বিএড কোথা থেকে বললেন? কাটোয়া কলেজ থেকে। এই বিএড কোর্সের মধ্যে টিচিং এবং লার্নিং এর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? অবশ্যই স্যার, যেটা শিক্ষণগত অর্থ হচ্ছে টিচিং এবং শিক্ষণ হচ্ছে লার্নিং এবং শিক্ষণের হচ্ছে টিচিং। অর্থাৎ পাঠ দান করাটাকে বলা হয় টিচিং, অর্থাৎ শিক্ষণ অন্যদিকে পাঠ গ্রহণ করাটাকে বলা হয় শিক্ষণ। তো অবশ্যই এটা একটা টু ওয়ে প্রসেস। একজন শিক্ষাদান করলে সেটা হচ্ছে শিক্ষণ, আর সেই শিক্ষাটাকে যখন দান করা হয় গ্রহণ করা হয় সেটা হচ্ছে শিক্ষণ। বর্তমানে এই ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন? কি চান, প্রত্যাবর্তন না পরিবর্তন? সেটা প্রত্যাবর্তন হোক বা পরিবর্তনই হোক, আমরা চাই যে আমাদের একটা সুস্থ সমাজ গড়ে উঠুক, যেখানে সমাজের প্রতিটা স্তরের মানুষ যাতে শান্তিভাবে, নিরাপদভাবে এবং মানসিকভাবে সুস্থতা বজায় রেখে তারা বেঁচে থাকবে। হ্যাঁ স্যার, যে সরকারি আসুক না কেন আমরা সেটাই চাই যে একটা সুস্থ সমাজের যেন বিকাশশীল হয়, সমাজের কোনো অংশে যেন উন্নয়নের খামতি না থাকে এবং আমরা চাই যে সমাজে যেন শান্তি বজায় থাকে। আচ্ছা, বলছি যে দাঁতগুলোর নাম একটু বলুন তো। স্যার আমাদের মোট 4 রকমের দাঁত আছে। আমাদের যে সামনের যে দুটো দাঁত সেটাকে বলা হয় প্রিন্টক বা ইনসিসর। আমাদের তার পরবর্তী যে দাঁত যেটা আমরা কুকুর দাঁত বলি যেটা বলি ক্যানাইন, আমাদের দুই সাইডে যে সুচল দাঁত রয়েছে সেটা হচ্ছে ক্যানাইন। তাহলে আমাদের প্রথম দুটো হচ্ছে ইনসিসর, তারপর হচ্ছে যেটা হচ্ছে বুঝে যাও, দেন তারপর হচ্ছে প্রিন্টক বা ক্যানাইন, একটা হচ্ছে প্রিমোলার বা পুরোবেশক, আর একটা হচ্ছে মোলার বা পেশক। ঠিক আছে, আপনি আসতে পারেন। দেবনাথ কেমন দেখলি কথা?